আশা কি জয়েন হয়েছো? একটু দেখো তো কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আসলে কেউ জয়েন হয় নাই তো এখনো, এই জন্য শুরু করতে একটু লেট করলাম। আশা বের হয়ে গেছে। আয়ান, আয়ান জয়েন হয়েছো? কথা শুনতে পাও? আচ্ছা, ক্লাস তাহলে শুরু করে দেই। রেকর্ড ক্লাস তো থাকবেই। তখন হচ্ছে রেকর্ড ক্লাস থেকে দেখে নিও। আচ্ছা, আজকে হচ্ছে অনেকদিন পর তোমাদের সাথে দেখা। তো আজকে লেকচার 5। আমাদের আজকে নতুন চ্যাপ্টার শুরু। তো আগের আমাদের চ্যাপ্টারটা কি ছিল? আগের চ্যাপ্টারটা ছিল হচ্ছে আমাদের ওপিনিয়ন ম্যাটার্স, যেটা আমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার। তো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু। আচ্ছা, তো ক্লাস শুরু করার আগে কিছু কথা একটু যদি বলি। রেকর্ড দিছো না? হুম। আচ্ছা, তো তোমাদের হচ্ছে মান্থলি এক্সাম শুরু 1 তারিখ থেকে। তো মান্থলি এক্সামের পরীক্ষাগুলোর জন্য তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন গুলো নিবা। লেকচার নোটগুলো আপলোড করা আছে। আহ, একটু দাঁড়াও। লেকচার নোটগুলো হচ্ছে ওয়েবসাইটে আপলোড করা আছে। তোমরা হচ্ছে এই কয়দিন একটু পরীক্ষার আগে, মানে আমার পার্টটার কথা যদি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টটা, পরীক্ষার আগে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, যেমন আমাদের আগের যে চ্যাপ্টারটা ছিল ওপিনিয়ন ম্যাটার্স, যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের উপর আমাদের ক্লাস ছিল লেকচার 1 থেকে লেকচার 4 পর্যন্ত। তো এই লেকচার 1 থেকে লেকচার 4 পর্যন্ত যে 4টা লেকচার নোট, ওটা কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো আগের যে চ্যাপ্টারটা ছিল আমাদের, ওইটা কি ছিল, মেইনলি হচ্ছে ওপিনিয়ন বেসড যে প্যারাগ্রাফ, তারপর ফ্যাক্ট বেসড যে প্যারাগ্রাফ, এগুলা লেখার উপরেই মেইনলি ফোকাস করা ছিল। সেম ভাবে আমাদের আজকের যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে তোমাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য সেন্স অফ বিউটি। আচ্ছা, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাই হচ্ছে আমরা কি শিখবো মেইনলি। এই চ্যাপ্টারটা মেইনলি ফোকাস করা হচ্ছে আহ কিভাবে তুমি আর্গুমেন্টেটিভ একটা এসে বা রচনা, কিভাবে তুমি একটা এই যে বিতর্কমূলক একটা রচনা কিভাবে লিখবা, মেইনলি হচ্ছে এই চ্যাপ্টারটা এর উপর ফোকাস করা। তো আমাদের এই যে ইংলিশ বইটা, তোমাদের মানে তোমাদের যে ইংলিশ বইটা, এখানে যে আমরা 2টা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার পার্ট। তো এই পার্টের মধ্যে আমার যে 6টা চ্যাপ্টার মেইনলি পড়াবো আমি তোমাদেরকে, এই 6টা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু আমরা 6 ধরনের প্যারাগ্রাফ রাইটিং টেকনিক গুলো শিখবো। তো একটা চ্যাপ্টার আমরা পড়ে ফেলছি, সেটা হচ্ছে ছিল কি ছিল, ওপিনিয়ন ম্যাটার্স যে চ্যাপ্টারটা, এটা আমরা পড়ে ফেলছি। এখন আজকের যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে আমরা আজকে শুরু করব। জাস্ট হচ্ছে আজকে তেমন কিছু পড়াবো না, জাস্ট কিছু জিনিস আইডিয়া দিব, যেহেতু এই লেকচার পর্যন্ত তোমাদের পরীক্ষা। তো আজকে এমন কিছু পড়াবো না যার জন্য হচ্ছে আহ পরীক্ষায় আসার মতো তেমন কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়াবো না, কারণ পরের যে ক্লাসগুলো ওইগুলো বেশি হচ্ছে ইম্পর্টেন্ট। তাই আজকে মোটামুটি কিছু ধারণা দিব, এই চ্যাপ্টারটা সম্পর্কে মোটামুটি কিছু হচ্ছে ধারণা দিব। হ্যাঁ, আচ্ছা, তো আমি কি বললাম, ওভারঅল যে চ্যাপ্টার আসলে কি আছে মেইনলি, ওভারঅল এই চ্যাপ্টারটাতে তোমাদের মেইনলি হচ্ছে ফোকাস করা হচ্ছে কিভাবে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে হয়। তার টেকনিকটা তোমাদের বইয়ের মধ্যে খুব ডিটেইলে বলা আছে, কিভাবে হচ্ছে তুমি লিখবা, বা আর্গুমেন্টেটিভ এসেটা কি জিনিস, এগুলা বইয়ে খুব ডিটেইলে বলা। দেন যেটা আছে কন্টেন্ট যদি বলি, আহ একটা প্যাসেজ দেয়া আছে বইয়ে। ওই প্যাসেজ থেকে তোমার কি করতে হবে, ওই প্যাসেজটা পড়ে হচ্ছে ওই প্যাসেজের কিছু হচ্ছে তোমার ধরো এরকম মানে ওয়ার্ড দেয়া আছে, কিছু ওয়ার্ড দেয়া, আর সাথে হচ্ছে ওয়ার্ডের সাথে কিছু তোমার একটা টেবিল আর কি, টেবিলের মধ্যে কিছু ওয়ার্ড দেয়া আর সাথে হচ্ছে কিছু মিনিং দেয়া। তো তোমার কি করতে হবে, দেন আরেকটা কলাম হচ্ছে ফাঁকা রাখা। তোমার হচ্ছে এই টেবিল থেকে এই ওয়ার্ডগুলোর সাথে এখানে যেমন মিনিং গুলা দেয়া, এই টেবিলটা ম্যাচ করতে হবে। ম্যাচ করার পর মিনিং গুলা, তারপরে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করতে হবে। এটা হচ্ছে একটা। তারপর যেটা, এটা ছিল ওই প্যাসেজের 1 নাম্বার টাস্ক। 2 নাম্বার টাস্ক যেটা দেওয়া আছে, প্যাসেজের কিছু কোয়েশ্চেন এন্ড অ্যান্সার দেওয়া আছে। আর 3 নাম্বার যে টাস্কটা, সেটা দেওয়া আছে হচ্ছে প্যাসেজটাকে সামারাইজ করা। তো কিভাবে তুমি প্যাসেজটাকে সামারি করবা তারও কিছু কি দেওয়া আছে, কিছু হচ্ছে তারা স্টেপ বলে দিছে। এটা গেল হচ্ছে 2 নাম্বার টপিক। এক কি বললাম, আর্গুমেন্টেটিভ এসে। 2 বললাম যে একটা প্যাসেজ দেয়া। আর লাস্টলি যেটা মেইনলি আছে, সেটা হচ্ছে তোমাকে একটা টপিক দিয়েছে, টপিক দিয়ে ওটাতে কিভাবে তুমি ওই টপিক নিয়ে তুমি বিতর্ক করতে পারবা, মানে একটা ডিবেট করতে পারবা, ওইরকম একটা টপিক দেয়া।
আর একদম লাস্টলি যেটা দেয়া কি তোমাকে একটা টপিক দেওয়া, তারপর তোমাকে বলছে যে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখো। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি ওভারঅল সামারি যে তোমার এই চ্যাপ্টারটাতে কি কি আছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এই এই বইয়ের এই 3টা সেকশন পড়বো এই চ্যাপ্টারের। একটা হচ্ছে চ্যাপ্টার 3.1.1, এখানে হচ্ছে কি বলা, মেকিং আ চয়েস অফ আ প্যাকেজ ট্যুর বাই রিডিং অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, তুমি হচ্ছে কোন একটা ট্যুর প্যাকেজের কোন একটা অ্যাডভার্টাইজমেন্ট পড়ে কিভাবে তুমি হচ্ছে তোমার মানে ডিসিশন নিতে পারবা যে তুমি কোনটাকে চুজ করবা, সেটা একটা টপিক। দেন কি বলা, স্টেপস অফ চয়েস মেকিং প্রসেস, তুমি এই পার্টে তুমি হচ্ছে কিভাবে ট্যুর প্যাকেজের অ্যাডভার্টাইজমেন্ট পড়ে তুমি কিভাবে হচ্ছে তোমার চয়েসটা মেক করছো কোন প্রসেসে, সেটার স্টেপ, কিছু স্টেপ বইয়ে বলে দেওয়া আছে। সাথে তোমার যদি এক্সট্রা কোনো মনে হয় সেটা তুমি অ্যাড করবা। আর সাথে এটা জাস্ট একটু হালকা হালকা পাত্রার ঝাপসার উপর একটু আইডিয়া দিয়ে দিব আজকে যে একটা আর্গুমেন্টারি এসেটা কি। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারোর কি কোনো কিছু জিজ্ঞাসা আছে? একটু দেখি কে জয়েন হয়েছে। আচ্ছা, 3 জন। আচ্ছা, কথা শোনা যাচ্ছে কি? কেউ কিছু বলে? হুম হুম, শোনা যাচ্ছে। কারণ এই মাইক হাতে নিয়ে ফোন এত কিছু হাতে নিয়ে বুঝছো, মানে আমি পেন লাগতেছে। এখানে থাক এটা, কারণ একটু বইটা লাগবে তো। আচ্ছা, তাহলে আমরা যদি ক্লাসটা শুরু করি, 1 নাম্বার যে হচ্ছে টপিকটা সেটা কি ছিল, মেকিং আ চয়েস অফ আ প্যাকেজ ট্যুর বাই রিডিং অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা যদি একটু তোমাদের সামনে বইটা খুলে নিয়ে বসো, তাহলে যেটা দেখবা এই যে 3.1.1 যে সেকশনটা, এখানে ফার্স্টে দেখবা তোমাদের একটা সাজেক ভ্যালির একটা ছবি দেয়া আছে। আরেকটা দেখবা হচ্ছে কক্সবাজারের একটা ছবি দেয়া আছে। দিয়ে কি কি করা আছে আমি যদি একটু বই থেকে বলি দেখে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে সাজেক ভ্যালির যে ছবিটা দেয়া এখানে ফার্স্টে। আচ্ছা, এই কন্টেন্টটা পড়ানোর আগে একটা জিনিস আগে একটু বলে নিই, কেন হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শুরুতে এভাবে আমরা চয়েস মেকিং প্রসেসটা নিয়ে মেনলি হচ্ছে আলোচনা করতেছি। মেনলি কিন্তু চ্যাপ্টারটা কিসের উপর বেস করা বললাম, আর্গুমেন্টারি বেসের উপর বেস করা। এখন তুমি যখন একটা কোনো বিষয় নিয়ে আর্গিউ করতে যাবা, তখন কিন্তু তোমার অবশ্যই কোনো একটা টপিক নিয়ে যখন তুমি বিতর্ক করবা, অবশ্যই ওই টপিকটা সম্পর্কে কি তোমার ধারণা থাকতে হবে। মানে এখন ধরো তোমাকে আমি 2টা টপিক দিলাম, 2টা টপিকের মধ্যে বললাম এখান থেকে একটা টপিক নাও যেটার উপর তুমি বিতর্ক করতে চাও। এখন তোমার যদি ওইরকম ধারণা না থাকে, সঠিক ধারণা না থাকে টপিক 2টা সম্পর্কে, তুমি কিন্তু 2টা টপিক থেকে কোনটাকে চুজ করবা সেটাও বুঝবা না, র্যান্ডমলি জাস্ট একটা চুজ করবা, করে হচ্ছে ওটা নিয়ে বিতর্ক করবা। তো মেইনলি হচ্ছে আমি একটা জিনিসের মধ্যে কোন জিনিসটা আসলে চুজ করব, ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ওই ব্যাপারটা বোঝার জন্যই ফার্স্টে মানে চ্যাপ্টারের শুরুটা এভাবে করা হয়েছে, যে ফার্স্টে দেয়া কি সাজিক ভ্যালির একটা ট্যুর প্যাকেজ দেয়া। তো বইয়ে বলা আছে যে, যেমন সাজেক ভ্যালির হচ্ছে তোমার পার পার্সনের একটা ট্যুর প্যাকেজ দেয়া আছে। সেটা হচ্ছে কি, ফার্স্টে ট্যুরের হাইলাইটস গুলা দেয়া, আর তারপর বলা পার পার্সন হচ্ছে 6,000 টাকার হচ্ছে তোমার একটা ট্যুর। দেন ট্যুরটা কয় দিনের, ট্যুরটা হচ্ছে 3 রাত 2 দিনের। তারপর এই যে 3 রাত 2 দিন টোটাল 5টা স্লট, এই 5টা স্লটে তোমার কি মানে তুমি কি কি করবা, এই প্রত্যেকটা জিনিস মানে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে তুমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এই ট্যুরের আন্ডারে যা যা কর্মকাণ্ড আছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি করা, এখানে হচ্ছে বলে দিছে। সকাল 7টায় কি করবা, 7:30টায় কি করবা, কই কই যাবা, কই কই ঘুরবা, কোন হোটেলে থাকবা, কি খাবা, প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে বলা। এটা সাজেক ভ্যালির যে ট্যুর প্যাকেজ এটার জন্য। তারপর কক্সবাজারের যে ট্যুর প্যাকেজ এটার জন্য। এখন তোমাকে ফার্স্টে হচ্ছে আমি ধরো বললাম এই 2টা ট্যুর প্যাকেজের যে অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের বইয়ে দেয়া আছে, তো এটা হচ্ছে পড়ার পর তুমি হচ্ছে চুজ করো। ধরো তুমি সাজেকেও যাও নাই, তুমি হচ্ছে কক্সবাজারও যাও নাই, তোমার হচ্ছে সাজেক আর কক্সবাজার সম্পর্কে কোনো আইডিয়াও নাই, মানে তুমি কিছু জানোই না। এখন তোমাকে যে এই 2টা অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, এই 2টা অ্যাডভার্টাইজমেন্ট পড়ার পর তুমি
কোনটাকে চুজ করবা, সাজেকে যাওয়া চুজ করবা নাকি হচ্ছে কক্সবাজার যাওয়া চুজ করবা? তো এটার জন্য তোমার দেখো বলো তো কি কি মাথায় রাখতে হবে ফার্স্টে। যেমন ধরো তুমি কি কি ভাবতে পারো আসলে। যেমন তুমি ফার্স্টে কিন্তু কি দেখবা, ট্যুর প্যাকেজের মধ্যে ফার্স্টে তুমি কস্টিংটা দেখবা যে কেমন খরচ হচ্ছে। অবশ্যই বেশি কস্টিং এর দিকে তুমি যাবা না, মানে লজিক্যাল যে ব্যাপারগুলা এগুলাই কিন্তু তুমি ফার্স্টে ভাববা। এরকম কিন্তু ফার্স্টে শুরুতেই ভাববা না যে এখানে এখানে আমি যাইতে চাই বা কিছু একটা, মানে ফিলিংস যেই ব্যাপারগুলা বোঝায় এই জিনিসগুলা দিয়ে কিন্তু তুমি কি করবা না, একটা ট্যুরের প্যাকেজ চুজ করবা না। এখানে তোমার অনেকগুলা ফ্যাক্ট আছে যে, যেমন ধরো সাজেক, সাজেক কি একদম পাহাড়ের উপরে, ওখানে পাহাড়ের উপরে যে চাঁদের গাড়িগুলা যায় সেখানে কিন্তু প্রায় কি হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। তো এই জিনিসগুলা তোমার যদি ভয় থাকে তুমি সেই ক্ষেত্রে কিন্তু কি করতে পারো, সাজেকের ট্যুরটাকে তুমি চুজ নাও করতে পারো। সেম ভাবে কক্সবাজারেও কিন্তু সি বিচে কি হয়, অনেক সময় অনেক রকমের দুর্ঘটনা হয়। তো ওইগুলো আমি বাদ দিলাম, তো ওইগুলা হচ্ছে আমার অন্য মানে অন্য রকমের চিন্তা। কিন্তু আমার এখানে অ্যাডভার্টাইজমেন্টে যেগুলো দেয়া আছে, যেমন ধরো খাবার, এখন এখানে সাজেক গিয়ে তুমি যেই খাবারগুলা পাচ্ছ এগুলার মান ভালো না কক্সবাজারের গুলা ভালো, দেন হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশনের সুবিধা কোথায়, কক্সবাজার যাইতে নাকি সাজেকে যাইতে, দেন টাকার যে ব্যাপারটা, এরকম ওভারঅল সবগুলা জিনিস কিন্তু তুমি ভাববা। ভাবার পর তুমি একটা ডিসিশনে আসবা যে তুমি কোথায় যাবা, সাজেক ভ্যালিতে যাবা নাকি হচ্ছে কক্সবাজার যাবা। আচ্ছা, তো তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে আহ ফার্স্টে তো অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়ার পর তোমাদের এই যে কিছু কোয়েশ্চেন দেয়া আছে, তুমি হচ্ছে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার করতে গেলেই তুমি কিন্তু আসলে ডিসাইড করতে পারবা যে তুমি আসলে কোথায় যাবা। যেমন ফার্স্টে কি বলছে, ডু ইউ লাইক ট্রাভেল, তুমি কি ভ্রমণ পছন্দ করো? আচ্ছা, তুমি যদি বলো হ্যাঁ তুমি করো, তাহলেই কিন্তু তুমি আস্তে আস্তে পরের ধাপগুলোর দিকে যাবা। তারপর হোয়াট টুরিস্ট প্লেসেস ডু ইউ লাইক টু ভিজিট, তুমি হচ্ছে কোন পর্যটক যে প্লেস গুলো আছে সেগুলো হচ্ছে তোমার, মানে কোনগুলাতে তুমি হচ্ছে ভ্রমণ করতে পছন্দ করো। দেন কি বলছে, হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দোজ প্লেস, সাপোজ ধরো তুমি হচ্ছে কক্সবাজার আর সাজেকের মধ্যে তুমি সাজেককে চুজ করলা। এখন এই যে তুমি সাজেকটা চুজ করলা তার পিছনের কারণটা কি সেটা তুমি মেনশন করবা। অ্যাডভার্টাইজমেন্ট পরে তুমি যে কারণগুলা, মানে তোমার যে মনে হয়েছে যে এই কারণে হচ্ছে আমি সাজেক যাইতে চাই, তাহলে ওই কারণগুলা তুমি হচ্ছে মেনশন করবা। তারপর কি বলছে, হাউ ডু ইউ ডিসাইড ওয়্যার টু গো, তুমি কিভাবে ডিসিশন নিলা যে তুমি কোথায় যাবা। তারপর আর ইউ ইন্সপায়ার্ড বাই আদার পিপলস ট্রাভেল স্টোরিজ, ফটোজ অর অ্যাডভার্টাইজিং অর হোয়াট এলস, মানে তুমি আসলে কোথায় যাবা এটা তুমি কিভাবে ডিসাইড করছো। সাপোজ এখানে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেয়া, তুমি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পড়ে ধরো ডিসাইড করলা, বা এমনও হতে পারে তুমি অ্যাডভার্টাইজমেন্ট পড়োই নাই, তুমি হচ্ছে ধরো আমি বললাম আমি সাজেকে গেছি, দেন আমি হচ্ছে কক্সবাজার গেছি, তারপর হচ্ছে আমি সাজেক সম্পর্কে আমার ট্যুর সম্পর্কে তোমাকে একটা রিভিউ দিলাম, দেন কক্সবাজার ট্যুর সম্পর্কেও তোমাকে একটা রিভিউ দিলাম। আমার রিভিউ শোনার পর তারপর কিন্তু তুমি ডিসাইড করতে পারবা, তোমার যদি মনে হয় যে আমার সাজেকের রিভিউটা ভালো ছিল তুমি হয়তো বা সাজেককে চুজ করবা, বা যদি মনে হয় কক্সবাজারের রিভিউটা ভালো ছিল তাহলে কক্সবাজার চুজ করতে পারো। তো এরকম, বা হচ্ছে আমি ফেসবুকে যে আমার ট্যুর নিয়ে আমি যে ছবি আপলোড করলাম বা স্টোরি দিলাম বা যাই করলাম এগুলা দেখেও কিন্তু অনেক সময় তুমি ডিসাইড করতে পারো, বা অন্য কিছু হইতে পারে। তো এটাই এখানে বলছে যে তুমি হচ্ছে কি অন্য মানুষের কোনো, মানে ট্রাভেলের যে স্টোরি, ফটো, অ্যাডভার্টাইজিং এরকম কিসের জন্য হচ্ছে তুমি এখানে যাওয়ার জন্য ইন্সপায়ার্ড হইছো। ওকে, লাস্ট কোয়েশ্চেন কি বলছে, হাউ হ্যাভ ইউ মেড ইউ চয়েস ফ্রম দ্য অ্যাবভ টু টুরিস্ট অ্যাট্রাকশন। আচ্ছা, এই যে আমাদের বইয়ে যে দুইটা টুরিস্ট প্লেস দেয়া আছে কক্সবাজারের সাজে, এই দুইটার মধ্যে তুমি হচ্ছে কিভাবে, মানে এই দুইটার মধ্যে কোনটাকে তুমি চুজ করছো, এটা কিভাবে চুজ করছো। তো তুমি যদি মোটামুটি এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু আহ কি, মানে কি বলবো, তাহলে হচ্ছে তুমি মোটামুটি আইডিয়া করতে পারবা বা ধারণা করতে পারবা তুমি আসলে কোথায় যাইতে চাও। তো এই যে প্রসেসটা পুরাটা, এই প্রসেসটা মেইনলি তুমি কোন কোন ব্যাপারগুলোকে আসলে প্রায়োরিটি দিছো, মানে তোমার ওই ডিসিশনটাকে মেক করার জন্য এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তুমি কি তোমার ফিলিংসকে ইম্পর্টেন্স দিছো, মানে যখন তোমার মাথার মধ্যে অনেকগুলা রিজন আসবে, এই রিজন গুলা মানে তুমি হচ্ছে কি কারণে যাইতে চাও, এই রিজন গুলা কি তোমার ফিলিংস এর উপর ডিপেন্ড করে নাকি হচ্ছে কোনো লজিকের উপর ডিপেন্ড করে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। মেইনলি হচ্ছে এই চ্যাপ্টারটা এটার উপরেই ফোকাস করা, যে আমরা যখন একটা আর্গুমেন্টেটিভ এসে লিখবো সেখানে কিন্তু মেইনলি আমরা আমাদের ফিলিংস এর উপর বেস করে কিছু লিখবো না, অবশ্যই সেখানে কি থাকতে হবে, লজিক্যাল এক্সপ্লেনেশন থাকতে হবে। আচ্ছা, এতক্ষণ যতটুকু বলছি
বলো যে এতটুকু মানে বুঝছো কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা। কোনটা কই? আচ্ছা, আয়ান হচ্ছে লিখছো অল ক্লিয়ার, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই। আজকে ক্লাসটা তেমন বেশি বড় না, ছোটই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যেহেতু তোমাদের মান্থলি এক্সাম, তাই এই ক্লাসে হচ্ছে কোনো কঠিন কন্টেন্ট রাখি নাই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি দেয়া, স্টেপস অফ চয়েস মেকিং প্রসেস। আচ্ছা, এই যে স্টেপ গুলো এখানে কিছু দেয়া, এই স্টেপস গুলো আসলে আমি লিখি নাই, এগুলো স্টেপস হচ্ছে তোমার বইতে লেখা ছিল, আমি জাস্ট বই থেকে কপি করে নিয়ে আসছি। আচ্ছা, এখানে যে স্টেপ গুলো দিছে, মানে তুমি যদি এই স্টেপ, মানে ধরো তোমাকে আমি কক্সবাজার আর সাজেকের অ্যাডভার্টাইজমেন্ট দুটা দিলাম, দেওয়ার পর তোমাকে বললাম চুজ করো। ধরো তুমি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট পড়েও হচ্ছে চুজ করতে পারতেছো না তুমি কোথায় যাবা। তারপর ধরো তুমি কিভাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট চুজ করবা, তার জন্য ধরো আমি তোমাকে কিছু কি বলে দিলাম, স্টেপ বলে দিলাম। তুমি যদি এই স্টেপ গুলো ফলো করো, সেক্ষেত্রে তুমি একটা মানে এমনিতে তো তুমি চয়েস করতেই পারো, যদি হচ্ছে নর্মালি ভেবে ভাবো যে আমি এখানে যেতে আমার ইচ্ছা করে বা কিছু, কিন্তু ওইটা কি তোমার রাইট চয়েস ছিল নাকি রং চয়েস ছিল সেটা কিন্তু তুমি জানো না। কারণ এমনও হইতে পারে, ধরো তুমি যদি সবকিছু ওভারঅল ভেবে না যাও, ধরো ট্যুরে যাওয়ার পর তুমি যে কোনো একটা প্রবলেম ফেস করতে পারো, কিন্তু তুমি যদি মানে কি ঘটন মানে আহ ওখানে যাওয়ার পর কি মানে হইতে পারে, তারপর হচ্ছে সুযোগ সুবিধাগুলা কি, বা ওইখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো ব্যাপার আছে কিনা, এই ব্যাপারগুলো যদি আগে থেকেই তুমি সচেতন থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমার কি হবে, তোমার যে চয়েস মেকিং প্রসেসটা বা তুমি কোথায় যেতে চাচ্ছ, ব্যাপারটা কিন্তু কি হবে, রাইট চয়েস হবে। আর এগুলা যদি তুমি মাথায় না রাখো, জাস্ট ফিলিংস এর উপর বেস করে মনে হলো চলে গেলাম, এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু চয়েসটা রাইট হতেও পারে আবার নাও হতে পারে। মানে তুমি হয়তোবা ট্যুরে যাওয়ার পর কোনো বিপদেও পড়তে পারো, ওই বিপদ থেকে তুমি কিভাবে বের হবা বা তার সলিউশন কি, সেটা হয়তোবা আগে থেকে যদি না জানো, তুমি ভালোই বড় বিপদে পড়তে পারো। তো এখন আমরা যদি স্টেপস গুলো একটু দেখি, ফার্স্টে কি বলছে, রিড দ্য অ্যাডভার্টাইজমেন্টস কেয়ারফুলি টু মেক আ রাইট চয়েস। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ কি, মেইন কাজই হচ্ছে আমাদের কি করতে হবে, আগে কিন্তু আমার ভালো করে অ্যাডভার্টাইজমেন্টটা পড়তে হবে। তারপরে আমরা খুঁজবো যে ওখানে কি কি ল্যাকিংস আছে বা কি কি অ্যাডভান্টেজ আছে, ওইটা হচ্ছে পরে, কিন্তু ফার্স্টে কিন্তু কি করবো আমরা, সেটাকে পড়তে হবে। যেমন ধরো তোমাদের যেটা হয় মেইনলি, তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষার কোয়েশ্চেনটা হাতে পাওয়ার পর পুরোটা কোয়েশ্চেন আগে একবার দেখে নাও না। আগে কিন্তু কোয়েশ্চেন পাওয়ার পর কিন্তু খুব কম মানুষ আছে যে কোয়েশ্চেন পাওয়ার পর সাথে সাথেই হচ্ছে একটা কোয়েশ্চেন দেখে লেখা শুরু করে দিছে। মেইনলি বা যারা এটা করো, যে কোয়েশ্চেন পাওয়ার পর সাথে সাথেই হচ্ছে লেখা শুরু করে দিছো, এটা কিন্তু আসলে ভুল। মানে একবার উচিত পুরাটা কোয়েশ্চেন ভালো করে দেখে যাওয়া। কারণ এমনও হতে পারে, ধরো তোমাকে বলে দিছে কোয়েশ্চেনের মধ্যে, ধরো 5টা কোয়েশ্চেন আছে, 1 2 3 4 5, 5টা কোয়েশ্চেনের মধ্যে ধরো এমন কিছু কোয়েশ্চেন আছে যেটাতে হচ্ছে তুমি অল্প লিখে বেশি মার্কস পাওয়ার মতো, কিন্তু ওই যে তুমি মানে ধরো ওই 5টা থেকে তোমাকে বলা হইলো যে কোনো 3টা লেখো। এখন ধরো তুমি হচ্ছে কোয়েশ্চেন পুরোটা পড়োই নাই, তুমি জাস্ট র্যান্ডমলি প্রথম 3টা দেখে দেখে পরপর অ্যান্সার করে ফেলছো। কিন্তু এমনও হতে পারে যে প্রথম 3টা যে কোয়েশ্চেন ছিল এগুলোর জন্য তোমার লিখতে হবে বেশি, বা ওখানে ম্যাথমেটিক্যাল কোনো ব্যাপার নাই, জাস্ট হচ্ছে রচনা টাইপ এক্সপ্লেনেশন লিখে যাবা। তো এই ধরনের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার ক্ষেত্রে কিন্তু কি হয়, নাম্বার ফুললি আসার ব্যাপারটা থাকে না। ধরো একটা কোয়েশ্চেনে যদি 10 মার্ক থাকে, তুমি যে 10-এ 10ই পাবা তার কিন্তু কোনো সিওরিটি নাই। কিন্তু এখানে যদি কোনো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকে, তোমার যদি ম্যাথের অ্যান্সার মিলে, তুমি কিন্তু 10-এ 10 পেতে বাধ্য, মানে তোমাকে টিচার 10-এ 10 দিবেই। তো এই যে তুমি কোয়েশ্চেনটা পড়লা না, না পড়ার কারণে এই যে 2টা কোয়েশ্চেন স্কিপ হয়ে গেল, এই ব্যাপারটা কি তোমার ভুল না? তার জন্য কি হয়, মেনলি যে কোনো কিছু করার আগে ফার্স্টে আমরা কি করব, অ্যাডভার্টাইজমেন্ট হোক বা পরীক্ষা হোক, কোয়েশ্চেন পুরোটা আগে থরোলি দেখে যাব। আচ্ছা, তো এটা ছিল 1 নাম্বার স্টেপ। সেকেন্ড স্টেপটা কি বলা, ডিসকাস ইন গ্রুপস দ্য ইন্টারেস্টিং অ্যান্ড দ্য আনইন্টারেস্টিং পার্টস অফ দ্য ট্যুর প্যাকেজেস। আচ্ছা, কি করতে বলছে দেন, ধরো তোমরা 4-5 জন ফ্রেন্ড একসাথে বসে আছো, দেন তোমাদেরকে হচ্ছে কি দেয়া, তোমাদেরকে হচ্ছে এই 2টা ট্যুরের যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো তোমাদেরকে দেয়া, তোমরা সবাই মিলে এটা পড়লা।
তো ট্যুরে মেনলি কি হয়, মেনলি কিন্তু ট্যুর মানে কি আমি একজন যাচ্ছি তা কিন্তু না, ট্যুর মানে কিন্তু আমরা একটা গ্রুপ অফ পিপল যাব, মানে একটা মিনিমাম 2 এর বেশি মানুষ আমরা একসাথে যাই, এটাই কিন্তু মেনলি আসলে আমাদের ট্যুর। তো যেহেতু আমরা সবাই মিলে ট্যুরে যাব, তাই ডিসিশনটা সবার থেকেই আসা উচিত। মানে সুবিধা অসুবিধাগুলো সবাই মিলে ডিসকাস করব। সবার জন্য যেটা সুবিধা হয় আমরা অবশ্যই কোথায় যাব সেখানেই যাব। তো ফার্স্টে কি বলছে, তার মানে তোমরা হচ্ছে যে ট্যুর যে গ্রুপটা, তোমরা হচ্ছে গ্রুপে মিলে ধরো তোমরা 5-6 জন ফ্রেন্ড মিলে বসলা, বসে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে পড়লা, পড়ার পর এখান থেকে খুঁজে বের করলা কোনগুলা হচ্ছে এই ট্যুর প্যাকেজের ইন্টারেস্টিং পার্ট আর কোনগুলা হচ্ছে এই ট্যুরের আনইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, এখন এইটা কিন্তু তোমার কাজটা ইজি হয়ে গেছে। যেগুলো হচ্ছে আনইন্টারেস্টিং পার্ট সেটাকে যদি তুমি আগেই হচ্ছে তোমার ট্যুর চয়েসের ইয়ে থেকে বাদ দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমার স্টেপ অনেকটা কি হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, তারপর কি বলছে, মেক ইউর ওন চয়েস অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন্স উইথ ইউর গ্রুপ। আচ্ছা, তারপর এখানে তুমি তো ফার্স্টে তোমরা সবাই গ্রুপে কি করলা, ইন্টারেস্টিং পার্ট আর আনইন্টারেস্টিং পার্ট গুলাকে আলাদা করলা, কিন্তু তারপরও এই চয়েস কিন্তু সবার সেম হবে তা না। কারোর এমন হতে পারে কারোর সাজেক পছন্দ, তো তার কাছে সাজেকের ইন্টারেস্টিং পার্ট গুলা বেশি মনে হবে, বা কারোর হচ্ছে পার্সোনালি কক্সবাজার পছন্দ, সে হচ্ছে অবশ্যই যখন তার ওপিনিয়ন শেয়ার করবে সে কিন্তু অবশ্যই কি করবে, কক্সবাজারের পক্ষেই বেশি কথা বলবে, সাজেকের বিপক্ষেই বেশি কথা বলবে। তো এই জন্য কি করতে হবে, মেক ইউর ওন চয়েস অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন। আচ্ছা, তুমি যে তোমার নিজের যে মতামতটা, মানে নিজের যে ডিসিশনটা নিলা, সেটা তোমার কি করতে হবে, গ্রুপের সাথে শেয়ার করতে হবে, তোমার মতামতটা, তোমার চয়েসটা, মানে তুমি কোথায় যেতে চাচ্ছ, কেন যেতে চাচ্ছ। আচ্ছা, 4 নাম্বার অপশনে কি বলা, ইন মেকিং আওয়ার চয়েস উই মোস্টলি কনসিডার আওয়ার থটস নট ফিলিংস। এই যে আমি এই কথাটা কিন্তু একটু আগে থেকেই বারবার বলতেছি, যখনই আমরা কোনো একটা চয়েস মেক করব, যখন কোনো আমরা একটা ডিসিশন নিব, তখন আমাদের মেইনলি কি কনসিডার করা উচিত, আমাদের থটস গুলা, ফিলিংস কে না। আচ্ছা, এটার এক্সাম্পলটা আমরা একটু সামনে দিব, এখন জাস্ট আমি সামনে যদি আগাই, দেখো আর এই কয়টা স্টেপ বাকি ছিল। তারপর কি বলছে, উই কনভিন্স দ্য অপোজিং ওপিনিয়ন্স উইথ লজিক অ্যান্ড এভিডেন্স। কি বলছে, উই কনভিন্স দ্য অপোজিং ওপিনিয়ন্স। ধরো তোমরা 4 জনের একটা গ্রুপ, 4 জনের একটা গ্রুপের মধ্যে একজন বললা আমি সাজেক যেতে চাই, কিন্তু বাকি 4 জন বলতেছে যে না ওরা কক্সবাজার যেতে চায়, এবং তারা কেন কক্সবাজার যেতে চায় তার পক্ষে কিছু তাদের মতামত শেয়ার করলো। কিন্তু তুমি চাচ্ছ কোথায় যেতে, সাজেক যেতে। তো তুমি কেন সাজেক যেতে চাচ্ছ, এই ব্যাপারটা তাদেরকে কনভিন্স করার জন্য অবশ্যই তোমার কি করতে হবে, তোমার যে মতামতটা সেটা অবশ্যই কি হইতে হবে, লজিক্যাল হইতে হবে, এবং মানে সেটা যে আসলেই লজিক্যাল বা কিছু তার একটা প্রমাণ থাকতে হবে। এখন ধরো আমি কি দিয়ে এক্সাম্পল দিই, আচ্ছা ধরো এই যে তোমরা এই বোর্ডটাতে যে আমরা ক্লাস নিচ্ছি, এই যে বোর্ডটা, এখন ধরো তোমরা 2 জন আসছো আমার কাছে, বললা যে এই বোর্ডটা তোমরা কিনতে চাও, দুজনেই কিনতে চাও, মানে 2 জন আলাদাই কিনতে চাও। এখন ফার্স্টে ধরো আমি বললাম এই কিনতে চাও, আমার কাছ থেকে রিভিউ নিতে আসছো, কথার কথা। এখন আমি যদি বোর্ডটা ফার্স্টে বলি যে বোর্ডটা আমার খুব পছন্দ, এটাতে লিখতে আমার ভাল লাগে, বোর্ডটা দেখতে সুন্দর, আমার বেনকিউ কোম্পানি পছন্দ, ধরো আমি এই কথাগুলো বললাম, এটা হচ্ছে আমার একটা কথা, মানে একটা এক্সপ্লেনেশন। তারপরে যদি আমি বলি যে না বোর্ডটা হচ্ছে অন্যান্য বাজারে যে বোর্ড কোম্পানির বোর্ডগুলো আছে সেগুলোর চেয়ে এই বোর্ডটা মানে কিনতে তোমার হচ্ছে দাম ধরো মোটামুটি কম, তারপর হচ্ছে এখানে বোর্ডে যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো ইউজ করা ইজি, তারপর হচ্ছে আর কি বলবো, আবার ধরো বললাম যে ধরো এখানে আমার রেফারেন্সে তুমি যদি যাও বোর্ডটা কিনতে এই কোম্পানিতে, তাহলে তোমাকে আর কিছু ডিসকাউন্ট দিবে। এখন তুমিই বলো তো, আমি যে প্রথম এক্সপ্লেনেশন গুলো দিলাম, তুমি কি ওটা শুনে বোর্ডটা কিনতে যাবা, নাকি হচ্ছে পরেরটা শুনে বোর্ডটা কিনতে যাবা? অবশ্যই আমি যে পরের যে এক্সপ্লেনেশন গুলো দিছি, অবশ্যই তুমি ওটা শুনেই বোর্ডটা কিনতে যাবা না। তার মানে এই যে আমি যে তোমাকে মানে সাজেশন গুলো দিলাম, এগুলা কিন্তু কি ছিল, লজিক্যাল ছিল, মানে এগুলোর প্রমাণ আমি তোমাকে দিতে পারবো। তুমি ওইটার উপরে কিন্তু কি করবা, ওটার উপর বেস করে তুমি একটা ডিসিশনে আসতে পারবা। তাই যখন অপোজিং ওপিনিয়ন্স মানে হচ্ছে তুমি যখন একজনের সাথে তুমি যখন কোনো একটা বিষয়ে বিতর্ক করবা, তখন সে যে মতামতটা দিচ্ছে ওই মতামতটা কেন ভুল সেটা প্রমাণ করার জন্য বা সেটা তাকে বোঝানোর জন্য তোমার যথেষ্ট লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে। মানে মানে তুমি যে ব্যাখ্যাটা দিতেছো সেটা আসলেই লজিক্যাল হইতে হবে, তার প্রমাণ থাকতে হবে। এটা গেল হচ্ছে
5 নাম্বার স্টেপ। 6 নাম্বার স্টেপে যদি আসি, while addressing the counter arguments we acknowledge the opposing view and explain why it will not be the best option for us। এই কথাটা আমি কিন্তু এখনই বললাম। কাউন্টার আর্গুমেন্ট কি? যখন হচ্ছে কেউ তোমার সাথে তর্ক করে, তুমি তাকে উল্টা পাল্টা জবাব যখন দিচ্ছ, সেটাকেই মেনলি কিন্তু আসলে কি বলে? কাউন্টার আর্গুমেন্ট। এখন তুমি যখন দুইজনের সাথে যখন তুমি হচ্ছে ধরো তর্ক করতেছো, তো তর্ক করার সময় এখানে কি বলছে? উই অ্যাকনলেজ দ্য অপোজিং ভিউ, মানে বুঝাইছে যে দুইজন এখন একটা টপিক, এই যে বোর্ড কিনারে যে ব্যাপারটা, ধরো দুইজন আমরা তর্ক করতেছি, তো তর্ক করার সময় যে বললো যে মানে বোর্ডটার সম্পর্কে ধরো হচ্ছে নেগেটিভ, আমাকে নেগেটিভ বলতেছে, কিন্তু আমি সেটা মানতেছি না, এটা করা যাবে না। তো মানে এখন ধরো মানে এটা কেমনে বুঝাই? ধরো এই বোর্ডটা আমরা দুইজন, আমি সাথে আমার সাথে কেউ একজন আছে, দুইজন মিলে হচ্ছে দুইজনই আমরা বোর্ডটা কিনতে চাই, কিন্তু একজন হচ্ছে বোর্ডটা সম্পর্কে ব্যাড রিভিউ দিচ্ছে, কিন্তু আমি জানি বোর্ডটা আসলেই ভালো, আমি বোর্ডটাকে কিনতে চাই, কিন্তু আমি তাকেও বোঝাতে চাচ্ছি বোর্ডটা আসলেই ভালো, তুমিও বোর্ডটা নাও। তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি কিন্তু বলতে পারবো না তাকে ডিরেক্টলি যে তুমি ভুল বলতেছো, কিন্তু তার তার যে মতামতটা সেটা আমি অবশ্যই গ্রহণ করব, এবং গ্রহণ করে অবশ্যই তাকে কি বুঝাইতে হবে? তোমার যে মতামতটা আসলে ঠিক না, এটা তোমার এই মতামতটা মানে ওর যে মতামতটা সেটাকে ওর বিপক্ষে, মানে ওকে হচ্ছে বোঝানোর জন্য যে তুমি ঠিক না, এই ব্যাপারটা করার জন্য যতটা লজিক্যাল অপশন বা এক্সপ্লেনেশন আমার বলা দরকার সেটা আমি বলবো, যাতে করে ও কি হয়, কনভিন্স হয় যে আসলেই বোর্ডটা ভালো, মানে ওর যে ধারণাগুলো ছিল সেটা হচ্ছে ভুল। কিন্তু আমি ডিরেক্টলি ওকে কিন্তু কি বলতে পারবো না, মানে বলতে পারবো না যে তুমি ভুল, বা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন ছাড়া আমি বলতেই পারবো না যে তোমার মতামত ঠিক না। এটাই বলছে এখানে, যে ফার্স্টে হচ্ছে তুমি তার মতামতটাকে কি করবা, তার মতামতটাকে স্বীকারও করবা, সাথে এটাও তুমি এক্সপ্লেন করবা কেন এটা বেস্ট অপশন ফর আস, মানে কেন এই বোর্ডটা আমাদের জন্য বেস্ট অপশন, সেটাও তোমাকে লজিক্যালি এক্সপ্লেন করতে হবে। একদম লাস্টলি ফাইনালি তোমার যে স্টেপটা একটা চয়েস মেকিং প্রসেসের জন্য, আফটার আ লং আর্গুমেন্ট উই কেম টু আ কনসেনসাস অ্যান্ড চুজ দ্য বেস্ট অপশন ফর আস। আচ্ছা, ধরো আমরা সবাই মিলে অনেক বড় একটা আর্গুমেন্ট করলাম, অনেক বড় একটা তর্ক বিতর্কের পর আমরা কি করলাম, আমরা একটা সমঝোতায় আসলাম, মানে যে আমরা এই জিনিসটা করব, দেন হচ্ছে কি করব, চুজ দ্য বেস্ট অপশন ফর আস, মানে আমরা কোথায় যেতে চাচ্ছি সেই চয়েসটা কি করব, নিতে পারবো, মানে সেই ডিসিশনটা আমরা নিতে পারবো। তো মেনলি আমরা এখানে যে স্টেপ গুলা দেয়া আছে, এখানে টোটাল 7টা স্টেপ দেয়া, এটা তোমাদের বইয়েই দেয়া। তোমার যদি অ্যাডভার্টাইজমেন্ট পড়ে মনে হয় এখানে তুমি আরো কিছু স্টেপ অ্যাড করতে পারো, তুমি চাইলে অ্যাড করতে পারবা, কিন্তু এটা হচ্ছে একটা র্যান্ডম একটা স্টেপ এখানে বইয়ে বলা আছে। তুমি যদি এটা ফলো করো, তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে একটা মানে রাইট একটা ডিসিশন নিতে পারবা। সাথে সাথে তুমি যদি এই জিনিসটা আসলেই তুমি যদি মানে বোঝো, বা এই স্টেপ গুলা ফলো করে যদি তুমি সত্যিই একটা ভালো কি বলবো, মানে ভালো একটা ডিসিশন মেক করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি একটা ভালো আর্গুমেন্টেটিভ রচনাও লিখতে পারবা। এটাই হচ্ছে এই চয়েস মেকিং প্রসেসের যে পার্টটা, এই পার্টটাই হচ্ছে এই জন্যই দেয়া, তুমি যাতে একটা ভালো আর্গুমেন্টেটিভ এসে লিখতে পারো, বা ওটার স্টার্টিংটা কেমন হবে সেটা মেনলি বোঝানোর জন্যই কিন্তু আমাদের এই দুইটা সেকশন, 3.1.1 তারপর এই 3.2.1। আচ্ছা, এতটুকু কি বুঝছো? দেখি একটু, কেউ একটু বলো তো। কেউ কি আছো ক্লাসে, নাকি একা একা বকবক করতেছি? আচ্ছা জি, বুঝেছি, কিন্তু চাঁদের গাড়ি কি আপু? আচ্ছা, মেনলি সাজেকে হচ্ছে, মানে সাজেকে হচ্ছে একটা স্পেশাল একটা গাড়ি আছে, তো কারণ দেখা যায় কি ওই গাড়িটাকেই হচ্ছে চাঁদের গাড়ি বলে, মানে ওই গাড়িটা হচ্ছে গাড়ির মোটরটা মানে খুবই পাওয়ারফুল একটা মোটর, কারণ দেখা যায় মানে সাজেক যখন ট্যুরে যায় ওটা পাহাড়ের উপর, তো তো দেখা যায় একদম এরকম মানে পাহাড়গুলো একদম রাস্তাগুলো অনেকটা খাড়া টাইপের। তো তুমি যখন একটা এরকম খাড়া রাস্তার দিকে উঠবা, তুমি কিন্তু কখনো কি রিক্সা রিক্সা দিয়ে বা সাইকেল দিয়ে উঠতে পারবা? এগুলো দিয়ে কিন্তু উঠতে পারবে না, তোমার একটা হাই পাওয়ারফুল মোটর বলা একটা গাড়ি লাগবে, যেটা হচ্ছে তোমার এভাবে উঠতে গেলে
মানে গাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তাও কিন্তু দেখবা অনেক সময় এই চাঁদের গাড়িগুলা শুনবা যে কি হয়, খবরে প্রায়ই দেখা যায় যে মানে বলে যে এরকম চাঁদের গাড়ি হচ্ছে খাদের মধ্যে পড়ে গেছে। এটা কিন্তু এইগুলা কারণেই। মানে তখন ওরা ব্রেকটা ধরে রাখতে পারে না। মানে এত হাইলি উপরে উঠে তো অনেক সময় ব্রেক ধরে রাখতে না পারার কারণে কি হয়, ব্রেক ফেল করে হচ্ছে খাদে পড়ে যায়। তো ওই স্পেশাল এই যে গাড়িগুলা, এই গাড়িগুলাকে আসলে চাঁদের গাড়ি বলে বা ওইটার নাম আসলে চাঁদের গাড়ি। এটা আমি নাম দেই নাই। এটা তোমাদের বইয়েও লেখা আছে চাঁদের গাড়ি। আচ্ছা, তোমরা যেই কয়জন এখানে আসো ক্লাসে, আসো অবশ্য মাত্র ২ জন। কি প্রশ্ন করবো আসলে? আগের এক্সাম গুলা কি আদৌ কি দিছো পরীক্ষার? মানে তোমরা আসলে ক্লাস করো কিনা, রেকর্ড ক্লাসগুলো দেখো কিনা বা এক্সাম দাও কিনা কিছুই জানি না। এক্সাম তো আসলে দাও না, আমি যতটা দেখছি তোমরা কেউই হচ্ছে এক্সাম দাও না। তো এক্সাম যদি না দাও তাহলে হচ্ছে কিভাবে ইভালুয়েশন করব? মানে তোমাদের অবস্থাটা কি? পড়া বুঝতেছো নাকি বুঝতেছো না, নাকি কি সমস্যা হচ্ছে? কিছু সেটা জানাও না, পরীক্ষাও দাও না, ক্লাসে কেউ জয়েনও হয় না। এতগুলো স্টুডেন্টের মধ্যে ক্লাসে মাত্র ২ জন, সাথে আমি জয়েন হয়েছি, আমি আমার ক্লাস নিচ্ছি। এটা কিছু হইলো? ১ ঘন্টার একটা ক্লাস তাও যদি না করো কিভাবে হবে? এই যে এখন যে ক্লাসগুলা, এই যে ছোট, ছোট তোমাদের ডেইলি যে ওই ১৪ টা ক্লাস যে হবে একেকটা সাবজেক্টের উপর, ১৪ টা ক্লাসের সাথে যে তোমাদের মানে কি বলবো, ১৪ টা ক্লাসের জন্য যে ১৪ টা পরীক্ষা, এই পরীক্ষার মার্কস আমরা যে ফাইনাল পরীক্ষাটা নিব, এই ফাইনাল পরীক্ষায় কিন্তু এই পরীক্ষার মার্কস গুলা কি হবে? এড হবে। তো এই পরীক্ষাগুলো যে সিরিয়াসলি দিচ্ছ না, একবার এক্সাম দেওয়ার পর আর দিতে পারতেছি না। আচ্ছা, এই এক্সামের লিমিট মেবি সম্ভবত ২ বার। একটা এক্সাম তুমি বারবার তো দিতে পারবে না। ধরো তুমি ক্লাসটা করলা, ক্লাস করে তুমি ক্লাস করেই পরীক্ষা দিতে যাবে, ব্যাপারটা এরকম করা দরকার নাই। ক্লাসটা করলা, তারপর বাসায় যখন একটু সময় পাবা ক্লাসটা একটু রিভিউ করলা, রেকর্ড ক্লাস তো থাকেই, একটু পরে দেন এক্সামটা দিতে যাবা। এই তো ক্লাসে মাত্র ২ জন, আসলে কি পড়াবো সেটাও বুঝতেছি না। আচ্ছা, এতটুকু যদি বোঝো, এখানে আমাদের মেইনলি ২টা টপিক পড়াইলাম এতক্ষণ। একটা হচ্ছে কি ব্যাপার, ইরেজারটা সিলেক্ট হচ্ছে না কেন? এটা কি ভূতে ধরছে? কি হয়েছে বোর্ডের? সিলেক্ট হচ্ছে না কিছু, পেন সিলেক্ট হয়ে আছে, এখানেও যাচ্ছে না ওখানেও যাচ্ছে না। মানে পুরাটা হচ্ছে জাস্ট পেনটা নিচ্ছে, স্লাইড চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এখন হয়েছে 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 হয়েছে। হুম হুম। কেম- আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? দেখলাম হচ্ছে আহ কিভাবে তুমি হচ্ছে একটা চয়েস মেক করতে পারো। আচ্ছা, আজকের ক্লাসে আসলে কি মানে বেশি বকবক করতেছি তো তোমরা বোর হয়ে যায় না? কিন্তু এই বকবক গুলো আসলে দরকার, কারণ না হলে পরের ক্লাসে আমরা যখন এই যে একটা আর্গুমেন্টেটিভ এসেটা কিভাবে হচ্ছে তোমার লিখতে হয়, ওইটা কিন্তু আরো বোরিং লাগবে। যদি এই কথাগুলো আজকে বোরিং লাগে, পরের ক্লাসগুলো পরের ২টা ক্লাসে আরো বোরিং লাগতে পারে। তো মেইনলি এসেটা কি বা এটা যদি একটু বোঝো তাহলে অতটা বোরিং লাগবে না। আচ্ছা, এখানে দেখো, এখানে কি বলছে ফার্স্টে, ইন এভরিডে লাইফ often you make arguments and use examples, quotes, or evidence to say that someone or something is the best among the alternatives. আচ্ছা, মানে এখানে আসলে কি বলছে, মানে প্রতিদিন যেটা দেখা যায় বা আমরা প্রায় কি করি, আমরা তর্ক বিতর্ক করি না? ধরো তুমি যদি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তোমার পুরাটা দিন চিন্তা করো একবার ঠান্ডা মাথায় বসে, রাতে কোন একটা টাইমে বসে, তুমি কিন্তু দেখবা যে তোমার দিনে হয় তোমার বাসায় আম্মুর সাথে বা আব্বুর সাথে বা ভাইয়ের সাথে বা বোনের সাথে বা ফ্রেন্ডদের সাথে কারোর সাথে কোনো না কোনো একটা দুই দুই একটা আর্গুমেন্ট হয় প্রতিদিন। তুমি যদি ভাবো, একটু মনে করার চেষ্টা করো, তো যখন তোমারই তর্ক হয় তুমি কিন্তু অবশ্যই কি করো, যখন তর্ক হয় তখন তুমি তোমার পক্ষে মানে তোমাকে জাস্টিফাই করার জন্য, মানে তুমি ঠিক এই জিনিসটা বোঝার জন্য তুমি কি করো, অনেক এক্সাম্পল ইউজ করো না? যে আমি এটা করছিলাম, আমি জানি এটা ভালো, তুইও এটা কর, বা তুমিও এটা করো, আপনিও এটা করেন।
তো এই আমরা এক্সাম্পল গুলো দেই না, এক্সাম্পল হিসেবে আমরা কোনো কোট ইউজ করতে পারি বা কোনো প্রমাণ ইউজ করতে পারি। কিসের জন্য? যে আমি যে অপশনটার কথা বলতেছি, যেটা কোনো মানুষকে নিয়েই হোক বা কোনো একটা বস্তু নিয়েই হোক, এটা কেন ভালো, মানে ওই অপোজিট সাইডের বা কোনো একটা অল্টারনেট থেকে এই ব্যক্তিটা বা এই বস্তুটা কেন ভালো, তার জন্য আমরা কি করি, মেনলি কিছু এক্সাম্পল ইউজ করি। আচ্ছা, তো এখন ইউ অলসো রাইট টেক্সট ওয়ের ইউ এক্সপ্লেইন হুইচ ইজ দ্য বেস্ট অপশন ইউজিং এভিডেন্স। আচ্ছা, এটা ফার্স্টে যে লাইনটা, ফার্স্ট লাইনটা আমি কি বললাম, দৈনন্দিন জীবনে আমরা যা করি, আমরা মুখে মুখে যখন তর্ক করি সেক্ষেত্রে আমরা কি করি। এখন ধরো আমরা মুখে মুখে না, আমরা হচ্ছে টেক্সটিং, চ্যাটিং এর মাধ্যমে বিতর্ক করব মেসেঞ্জারে। সেক্ষেত্রে কি করব, আমরা অবশ্যই কি করব, যে আমি আমার অবস্থাটা বোঝানোর জন্য বা আমি ঠিক এটা বোঝানোর জন্য কি করব, এমন কোনো টেক্সট লিখবো যা কি করব, প্রমাণ ইউজ করব, যাতে হচ্ছে আমি বুঝাইতে পারি যে আমি ঠিক। তো এই যে কথাগুলো বললাম, এটাকেই বলে দিস টাইপ অফ টেক্সট ইজ নোন এজ আর্গুমেন্টেটিভ এসে। মানে যখন তুমি একটা বিষয় নিয়ে তুমি তোমার পক্ষে বা মানে ওই বিষয়টার পক্ষে বা ওই বিষয়টার বিপক্ষে তুমি যদি লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারো, প্রপারলি দিতে পারো, মানে এক্সপ্লেনেশন তুমি এমন ভাবে দিবা যে এক্সপ্লেনেশনটা দিয়ে তুমি অপোজিট তোমার যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে যদি তুমি কনভিন্স করতে পারো, সেক্ষেত্রে বলা যায় তুমি একটা খুব ভালো আর্গুমেন্টেটিভ এসে লিখতে পারবা। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছি, অ্যান্ড আমি বলি নাই, বইয়ে লেখা আছে, অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইজ আ জনরা অফ রাইটিং ইন হুইচ ইউ উইল আর্গিউ ফর আ রিজন অর আ কেস। আচ্ছা, একটা আর্গুমেন্টেটিভ এসে কি, এটা হচ্ছে একটা জনরা, মানে হচ্ছে ধারা। হুম, আচ্ছা, এটা হচ্ছে একটা লেখার ধারা যেখানে তুমি কি করবা, কোনো একটা কারণ বা কোনো একটা কেস নিয়ে তুমি তর্ক বা বিতর্ক করবা। আচ্ছা, তো ইট রিকোয়ার্স ইউ টু ইনভেস্টিগেট আ টপিক or an issue from different angles to know about the strengths and weaknesses of that issue. এখন তুমি যেই ইস্যুটা নিয়ে হচ্ছে তুমি এখন আর্গিউ করতে চাচ্ছ, তোমার অবশ্যই কি করতে হবে, ওই ইস্যুটাকে ইনভেস্টিগেট করতে হবে। করে অবশ্যই তোমার কি করতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে তোমার ওই ইস্যুটার স্ট্রেংথস গুলা, মানে তার পজিটিভ ব্যাপারগুলা, তার দুর্বলতা কি, মানে উইকনেস গুলা কি কি, সেই ব্যাপারগুলো তোমার কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ফার্স্টে এটা হচ্ছে তোমার টাস্ক, মানে একটা আর্গুমেন্টেটিভ এসে লেখার জন্য। তারপর কি বলছে, অ্যান্ড বেসড অন দ্য strengths and weakness of the issue you have to take a position on it. আচ্ছা, এটা মেনলি কি বুঝাইছে, তুমি যে টপিকটা নিছো, এই টপিকটা নিয়ে ফার্স্টে তোমার কি করতে হবে, এই টপিকটা থেকে আইডেন্টিফাই করতে হবে এটার স্ট্রেংথস গুলা কি, উইকনেস গুলা কি, মানে এটার ভালো দিকগুলা কি, খারাপ দিকগুলা কি। এটা যদি তুমি একবার আইডেন্টিফাই করে ফেলতে পারো, তারপর তুমি কি করবা, এই ইস্যুটার, মানে কি বলছে, ইউ হ্যাভ টু টেক আ পজিশন অন ইট, মানে হচ্ছে তুমি এই ইস্যুটার পক্ষে কথা বলবা, না হচ্ছে তুমি এই ইস্যুটার বিপক্ষে কথা বলবা, তোমার এই পজিশনটা তোমার নিতে হবে। মানে তুমি এই টপিকটার হচ্ছে পক্ষে বিতর্ক করতে চাও, না হচ্ছে মানে বিপক্ষে হচ্ছে বিতর্ক করতে চাও। ইন অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইউ আইদার আর্গিউ ইন ফেভার অর এগেইনস্ট অ্যান ইস্যু। এই কথাটাই বলছি এখানে, যে একটা আর্গুমেন্টেটিভ এসের তে কি হয়, মেনলি তুমি একটা ইস্যুর হয় পক্ষে তর্ক করবা, না হয় বিপক্ষে তর্ক করবা। এখন ধরো কথার কথা, এই যে বোর্ডটা, একটু আগে যে আমি বোর্ডের এক্সপ্লেনেশনটা দিলাম, এখন ধরো তুমি এই বোর্ডটা সম্পর্কে তুমি হচ্ছে 10টা স্ট্রেংথস জানো, 10টা, বোর্ডটা সম্পর্কে তুমি 10টা স্ট্রেংথস বের করতে পারছো, আর তুমি উইকনেস বের করতে পারছো কয়টা, ধরো 5টা, 5টা তুমি উইকনেস বের করতে পারছো। এখন এটা যদি হয়, ধরো তোমাকে বললাম আমি এই বোর্ডটা সম্পর্কে তোমার একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে। এখন তুমি হচ্ছে ইনভেস্টিগেট করার পর দেখলা যে এই বোর্ডটার ভালো দিক আছে মাত্র 10, মানে ভালো দিকই 10টা আর খারাপ দিক আছে মাত্র হচ্ছে 5টা। সেক্ষেত্রে তুমি অবশ্যই কি করবা, তুমি অবশ্যই কিন্তু বোর্ডটার পক্ষে আর্গিউ করবা, বিপক্ষে কিন্তু আর করবা না। এটাই মেনলি বুঝাইছে আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে কি হয়, তুমি পক্ষে বিতর্ক করতে চাও নাকি বিপক্ষে বিতর্ক করতে চাও, সেটার জন্য তোমার ফার্স্টে কি করতে হবে, এর স্ট্রেংথস আর উইকনেস গুলা বের করতে হবে। এখন উল্টাটা যদি হইতো, ধরো উইকনেসই 10টা আর স্ট্রেংথস হচ্ছে তোমার ধরো 3টা, ধরলাম 3টা স্ট্রেংথস, সেক্ষেত্রে তুমি কি করবে, অবশ্যই বোর্ডের বিপক্ষেই বিতর্ক করবা। এখন
এই যে স্ট্রেংথস গুলো যে তুমি বের করলা বা উইকনেস গুলো বের করলা, এটা কিন্তু তোমার ফিলিংস মানে মনে হইলো যে এটা এই কারণে খারাপ, যে আমার মনে হয়েছে যে না এটা মনে হয় খারাপ হবে বা এই সেই, বা আমি এরকম শুনছিলাম এটা হয়তো বা ভালো না। এই এইগুলা কিন্তু তোমার মানে বিতর্ক করার জন্য কি না, বিতর্ক করার জন্য ভালো পয়েন্ট না। তুমি উইকনেস নিয়ে বিতর্ক করো না কেন বা স্ট্রেংথস নিয়ে বিতর্ক করো না কেন, এই যদি উইকনেসের পক্ষে করতে চাও সেক্ষেত্রে উইকনেস গুলো অবশ্যই কি হইতে হবে, লজিক্যাল হইতে হবে। আবার যদি স্ট্রেংথস এর পক্ষে বিতর্ক করতে চাও সেক্ষেত্রে তোমার স্ট্রেংথস গুলোও কি হইতে হবে, লজিক্যাল হইতে হবে, তার প্রমাণ থাকতে হবে। এটাই মেনলি বুঝাইছে। তারপর এখানে দেখো কি বলছে, অ্যান আর্গুমেন্টেটিভ এসে aims to convince the readers to agree with your point of view। এটা বারবার এখন বলি, পরের ক্লাসগুলোতে এই কথাটা আমি বারবার বলা লাগবে। একটা আর্গুমেন্টেটিভ এসের মেইন উদ্দেশ্যই হচ্ছে তুমি তোমার রিডার্সদের মানে তুমি হচ্ছে তোমার অডিয়েন্সদের কি করতে হবে, কনভিন্স করতে হবে যে তুমি ঠিক। তুমি যদি এই বোর্ডটার মানে তুমি এই বোর্ডটার পক্ষে বিপক্ষেই কথা বলতে চাও, এই যে 10টা উইকনেস নিয়ে যদি কথা বলতে চাও, তোমার তোমার অডিয়েন্সদেরকে কি করতে হবে, কনভিন্স করতে হবে যে এই 10টা উইকনেস হচ্ছে ভ্যালিড, লজিক্যাল। মানে এটা এটা পড়ে যেন মানে তোমার আর্গুমেন্টটা শুনে তারা যেন তোমার সাথে অ্যাগ্রি করে। এটাই হচ্ছে একটা আর্গুমেন্টেটিভ এসের মেইন উদ্দেশ্য। আচ্ছা, তারপরে সামনের দিকে যদি একটু যাই। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, অ্যান আর্গুমেন্টেটিভ এসে ডিমান্ডস লজিক্যাল এক্সপ্লেনেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার মাথায় রাখবা। অ্যান আর্গুমেন্টেটিভ এসে ডিমান্ডস লজিক্যাল এক্সপ্লেনেশনস অফ ইউর পজিশন রাদার দেন ইউর থটস অ্যান্ড ফিলিং অ্যাবাউট ইট। এই কথাটা আমি বারবার বলছি, মানে আর্গুমেন্টেটিভ এসে মেনলি কি লাগে, তুমি তুমি হচ্ছে জানি বিতর্ক করো না কেন, তোমাকে অবশ্যই কি করতে হবে, লজিক্যালি এক্সপ্লেইন করতে হবে। রাদার দেন ইউর থটস এন্ড ফিলিংস, মানে তোমার মনে হচ্ছে তুমি ফিল করতেছো, ওইটার উপর বেস করে তর্ক করলে তোমার রিডাররা কিন্তু কি করবে না, কখনোই সেটা তোমার সাথে অ্যাগ্রি করবে না। কিন্তু তুমি যদি লজিক্যালি এক্সপ্লেন করতে পারো, তুমি যদি তার পক্ষে প্রমাণ দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু কি তোমার অডিয়েন্সদের যদি তোমার তর্কের সাথে কোনো কনফিউশন থাকতো তারপরেও কিন্তু কি হইতো, যেহেতু তুমি লজিক দিয়ে এক্সপ্লেন করতে পারছো, সেক্ষেত্রে তারা তোমার সাথে দেখবা যে অ্যাগ্রি করে ফেলছে, মানে তোমার সাথে তারাও একই মত প্রকাশ করবে। এটাই হচ্ছে একটা আর্গুমেন্টারি এসের মেইন উদ্দেশ্য, কি যে তোমাকে কি করতে হবে, তোমার রিডারকে কনভিন্স করতে হবে, অবশ্যই লজিক্যালি এক্সপ্লেনেশনের মাধ্যমে, তোমার থটস বা ফিলিংস এর মাধ্যমে না। যেমন ওরা এখানে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা পড়লেই হচ্ছে তুমি মোটামুটি একটু ক্লিয়ার হবা। যেমন এখানে বলছে, সাপোজ ইউ আর ট্রাইং টু গেট ইউর প্যারেন্টস টু বাই এ বাইসাইকেল ফর ইউ। তুমি হচ্ছে চাচ্ছ তোমার বাবা মা তোমাকে একটা বাইসাইকেল কিনে দিক, and you can offer one of two arguments in your favor। এখন তুমি কি করতে পারো, তুমি দুই ধরনের আর্গুমেন্ট তাদের কাছে বলতে পারো, মানে তোমার পক্ষে তুমি তাদেরকে দুই ধরনের আর্গুমেন্ট বলতে পারো। তুমি এই কেমন মানে দুই ধরনের আর্গুমেন্টটা কেমন হইতে পারে, এখানে ওরা দুইটা এক্সাম্পল দিয়ে দিছে। তুমি হয় বলতে পারো যে ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ আই আই জাস্ট ওয়ান্ট ইউ টু। মানে হচ্ছে তোমার উচিত আমাকে একটা বাইসাইকেল কিনে দেয়া, কারণ আমি এটা চাই। এটা হচ্ছে তোমার একটা আর্গুমেন্ট। তুমি আরেকভাবে বলতে পারো, ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ অ্যান্ড ইট সেভস সাম টাইম টু গেট হোম ফ্রম স্কুল। এখন পরেরটাই কি বলছো, তুমি পরেরটাই বলছো তোমার অবশ্যই আমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়া উচিত, কারণ সাইক্লিং হচ্ছে একটা ভালো একটা গুড এক্সারসাইজ, একটা ভালো ব্যায়াম। সাইক্লিং করলে মানে খুব ভালো একটা ব্যায়াম হয়। সাথে সাথে তুমি যখন স্কুল থেকে বাসায় যাবা বা বাসা থেকে স্কুল আসবা, তোমার বাসায় মানে বাসা থেকে যখন স্কুলে যাবা বা স্কুল থেকে বাসায় আসবা, তখন কি হবে, যদি তোমার একটা সাইকেল থাকে, ধরো তুমি হেঁটে যাইতা স্কুলে, এখন তোমার যদি একটা সাইকেল থাকে, সেক্ষেত্রে তোমার কি হবে, টাইম সেভ হবে, তোমার অনেক টাইম বেঁচে যাবে। এখন তুমিই বলো তো, আমি যখন আমার বাবা মাকে এই দুইটা এক্সকিউজ বলবো, মানে এই দুইটা হচ্ছে আর্গুমেন্ট তাদের সামনে বলবো, সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে তোমার বাবা মা রাজি হওয়ার পসিবিলিটি বেশি, 1 নম্বরের ক্ষেত্রে নাকি হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে, একটু বলো তো দেখি কতটুকু বুঝলা। কেউ কি আছো? অবভিয়াসলি 2 নম্বর, হ্যাঁ। এই যে
এখন দেখো আমি কিন্তু প্রথম যে পয়েন্টটা ইউ শুড মানে তোমার হচ্ছে আমি চাই এই জন্য তোমার একটা বাইসাইকেল কিনে দেওয়া উচিত, এইটা শুনে কিন্তু কখনোই কোনো বাবা মাই কি রাজি হওয়ার পসিবিলিটি একদমই নাই। কিন্তু পরের গুলো যদি বলি সেক্ষেত্রে কিন্তু তারা কনসিডার করবে যে না, ও ভালো কথা বলছে এই জন্য আমি ওকে ওকে একটা আসলে বাইসাইকেল কিনে দিতে পারি। তার মানে দেখো আমি যখন ধরো আমি একজন, সাথে আমার সাথে আরেকজন এই বাইসাইকেল কিনে দেওয়া নিয়ে হচ্ছে আমরা দুইজন তর্ক করতেছি, মানে বাবা মার কাছে, সাথে আমার আরো পিছনে 10 জন অডিয়েন্স আছে। এখন ধরো আমি হচ্ছে প্রথম এক্সাম্পলটা মানে প্রথম লাইনটা বললাম, আর আমার সাথের জন আমার সাথে যে বিতর্ক করতেছে সে হচ্ছে পরের লাইনটা বললো। তখন দেখো কি হবে, পরের লাইনটার জন্যই কিন্তু কি হবে অডিয়েন্স, আমি এই লাইনের পক্ষে যতই কথা বলি না কেন একটা সময় কি হবে যে আমি চাই আমার বাইসাইকেল ভালো লাগে হ্যান ত্যান এগুলো ধরো অনেক কথা বলতেছি, এতে কিন্তু আমার অডিয়েন্সরা কি হবে, আমার বাবা মা যেমন বিরক্ত হবে আমার অডিয়েন্সও বিরক্ত হবে, কিন্তু কারণ আমার এই কথার কোনো লজিক নাই। তো আর এইটার জন্য যখন আমি লজিক্যালি বললাম সেক্ষেত্রে কিন্তু আমার অডিয়েন্সও কি হবে আমার সাথে একমত হবে। তার মানে এটাই এখানে মেনলি বোঝাইছে যখন তুমি একটা আর্গুমেন্টারি বেসে লিখবা, তুমি এর পক্ষে লিখো বা বিপক্ষে লিখো যাই করো না কেন তোমার অবশ্যই সেটাকে লজিক্যালি বলতে হবে, যাতে করে তোমার অডিয়েন্সরা বা তোমার রিডার্সরা তোমার সাথে একমত হয়। এটাই হচ্ছে একটা আর্গুমেন্টারি বেসে লিখার জন্য লিখার মানে কি বলবো একদম ফার্স্ট স্টেপ। তো তুমি ধরো তোমাকে আমি একটা আর্গুমেন্টারি বেসে লিখতে দিলাম, ধরো দুজনকে লিখতে দিলাম, একজন লিখলা 10 পেজ আর একজন লিখলা হচ্ছে মাত্র 10 লাইন। এখন যে 10 পেজ লিখছো তার কথায় কোনো লজিক নাই, সে জাস্ট তার ফিলিংস অনুযায়ী লিখে গেছে, আর আরেকজন হচ্ছে লজিক্যালি 10টা লাইন লিখছে। আমি কিন্তু অবশ্যই যে লজিক্যালি লিখছে তার তাকেই নাম্বার দিব, যে হচ্ছে মানে এই আর্গুমেন্টারি বেসের যে মেইন এইমটা উদ্দেশ্যটা সেটাই ফলো করলো না আমি কিন্তু তাকে নাম্বার দিব না। এটাই হচ্ছে মেইনলি একটা আর্গুমেন্টারি বেসে কি সেটা। আচ্ছা এখানে লাস্টলি এটাই মনে হয় লাস্ট স্লাইড। আচ্ছা তারপর এখানে কি বলছে, দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ বেসড এন্টায়ারলি, আচ্ছা আগের যে দুইটা এক্সাম্পল ছিল এই দুইটা এক্সাম্পলের কথাই মেনলি এখানে বলা, যে প্রথম যেটা ছিল যে আমি চাই তুমি আমাকে বাইসাইকেল কিনে দাও বা তোমার দেওয়া উচিত, এইটা কার উপর মেনলি ডিপেন্ড করতেছে, টোটালি আমার ফিলিংস এর উপর। এখানে কোনো ফ্যাকচুয়াল ব্যাকআপ নাই, ফ্যাকচুয়াল ব্যাকআপ মানে কি এর কোনো বাস্তবতা নাই, জাস্ট এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আমার ফিলিংস এর উপর। আর যেখানে সেকেন্ডটা ছিল সেকেন্ডটা সিমস লজিক্যাল, সেকেন্ডটা অবশ্যই সেকেন্ডটা কি অবশ্যই লজিক আছে। তার মানে ইউর প্যারেন্টস আর মোর লাইকলি টু রেসপন্ড পজিটিভলি টু দ্য সেকেন্ড আর্গুমেন্ট বিকজ ইট ডেমনস্ট্রেটস দ্যাট ইউ হ্যাভ রিজন টু হ্যাভ আ বাইসাইকেল। তার মানে তোমার বাবা মা অবশ্যই তোমার সেকেন্ড যে আর্গুমেন্টটা সেটাতে তারা কি করবে, তারা পজিটিভলি নিবে, এবং তারা মানে তারা তখন কি ভাববে যে না তোমাকে মানে তোমাকে একটা বাইসাইকেল কিনে দেওয়ার অবশ্যই একটা রিজন আছে, মানে তারা তোমাকে একটা বাইসাইকেল কিনে দিবে। তার মানে মেইনলি যেটা দাঁড়ায় একটা আর্গুমেন্টারি বেসে তাহলে কি লজিক্যালি এক্সপ্লেইনড আর্গুমেন্টারি বেসে উইল শো দ্য রিডার্স দ্যাট ইউর পয়েন্ট হ্যাজ আ বেসিস ইন ফ্যাক্টস নট জাস্ট ফিলিংস অর ইমোশন। মানে হচ্ছে যেটা হচ্ছে একটা তোমার আইডিয়াল যে একটা আর্গুমেন্টারি বেসে সেটা মিললে কি বোঝায়, দর্শকদের বোঝায় তোমার যে তর্কটা সেটা পক্ষে হোক বিপক্ষে হোক তার একটা লজিক আছে, এটা তুমি তোমার ফিলিংস বা থটস এর উপর ভিত্তি করে বলো নাই, তুমি লজিক্যালি এক্সপ্লেইন করছো। আচ্ছা মানে রিডাররা কি হবে তোমার সাথে একমত হবে। তো এই হচ্ছে মেইনলি একটা আর্গুমেন্টারি বেসে কি সেটার একটা মোটামুটি আই গেস ধারণা আমি তোমাদের দিতে পারছি। দেখি একটু বলো তো বুঝছো কিনা এতটুকু। এতটুকু কি বুঝছো? আচ্ছা আফিফ, আফিফ অনেকদিন পরে ক্লাসে জয়েন হয়েছো, কই ছিল এতদিন? আচ্ছা আজকে হচ্ছে যারা ক্লাসে হচ্ছে অনেকেই অনেক পরে জয়েন করছো, তো তো তোমরা হচ্ছে মেইনলি যেটা করবা, তোমরা হচ্ছে ক্লাসের রেকর্ডটা থাকবে, ক্লাস রেকর্ডটা সাইটে আপলোড দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নিও। কারণ মান্থলি এক্সামের যে পরীক্ষাটা ওখানে কিন্তু এই লেকচারটাও কিন্তু আছে, সাথে হচ্ছে কোয়েশ্চেনও দেওয়া আছে লেকচারটা। এর জন্য আজকের যে লেকচারটা এটার জন্য কিন্তু মেইনলি তোমার কি করতে হবে না, মানে আজকের ক্লাসের লেকচার কন্টেন্টটা যেটা, মানে তুমি যদি ক্লাসটা আসলে ঠিকমতো বুঝে থাকো দেখে থাকো তাইলে এটার যে পরীক্ষাটা তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, তার জন্য এর লেকচার নোটটা তোমার পড়া লাগবে না। তো তোমরা হচ্ছে যেটা করবা আজকেই ক্লাসটা ভালো করে দরকার হয় আরেকবার দেখে নিবা, দেখে এই ক্লাসের উপর যে পরীক্ষাটা এই পরীক্ষাটা আজকেই দিয়ে ফেলবা, কোয়েশ্চেনটা দেওয়া আছে সাইটে, পরীক্ষাটা দিয়ে ফেলো।
আর আগের যে চ্যাপ্টার গুলা যেটা বললাম, মানে আগের চ্যাপ্টার গুলা বলতে মানে আগের যে প্রথম চ্যাপ্টারের উপর 4 টা ক্লাস ছিল। সেখানে সেই 4 টা ক্লাসের পরীক্ষা, লেকচার নোট, ক্লাস রেকর্ড সবই হচ্ছে তোমাদের সাইটে দেয়া আছে। অবশ্যই পরীক্ষার আগে একবার করে ক্লাসগুলা দেখে নিয়ে লেকচার নোটটা একবার করে হলেও পড়ে কি করবা? ফাইনাল এক্সাম ভালো করে দিও। সাথে ফাইনাল বলতেছি মানে মান্থলি এক্সামটা ভালো করে দিও। আর সেটা দেওয়ার আগে অবশ্যই যারা ডেইলি এক্সাম 4 টা দাও নাই, এটা সহ 5 টা, টোটাল 5 টা এক্সাম অবশ্যই কি করবা? কার আগে দিয়ে নিবা? মান্থলি এক্সামের আগে হচ্ছে এটা দিয়ে নিবা। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি এতটুকুই। এখানে আর তেমন কনটেন্ট নাই। যেটা আছে এটা হচ্ছে ক্লাস রিলেটেড কিছু, মানে ক্লাসের যে কনটেন্ট গুলো ছিল ওই রিলেটেড কিছু ভোকাবুলারি। এটা আমি পড়ানোর সময় আসলে অনেকগুলো বলে দিছি। তো এগুলা আলাদা করে এখন আর কিছু বলার নাই। এগুলা হচ্ছে কি করবা? এগুলো হচ্ছে লেকচার নোটে দিয়ে দিব। লেকচার নোট থেকে পড়ে নিবা। আর হচ্ছে আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নাই। মানে হোমওয়ার্ক বলতে যা পড়াইছি এটা যদি বুঝে থাকো ক্লাসটা আরেকবার দেখবা, এটাই হচ্ছে হোমওয়ার্ক। এই তো। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে কোনো? থাকলে 2 মিনিটের মধ্যে একটু বলো। না, কোয়েশ্চেন নাই। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে তোমরা এখন কেউ লিভ নিও না। আচ্ছা, ক্লাসটা কি মানে এখান থেকে দিবা নাকি নতুন লিংক দিবা? হুম? আচ্ছা। আচ্ছা, পরের ক্লাসটা কিন্তু আর 15 মিনিট পরেই শুরু। পরে হচ্ছে তোমাদের সায়েন্সের কেমিস্ট্রি ক্লাস। এটা কিন্তু 15 মিনিট পরেই জাস্ট শুরু। তোমরা হচ্ছে লিংক দেওয়ার সাথে সাথে জয়েন হয়ে যাও। কেউ হচ্ছে দেরি করো না। তোমরা দেরি করে জয়েন হলে ক্লাসটা শুরু করতে আসলে দেরি হয়ে যায়। কারণ একা একা আসলে বকবক করা যায় না। তো তাহলে এখন আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে লেকচার 6 এ দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।